সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যেও চলছে হামলা পাল্টা হামলা। ইসরায়েলের বিমানবন্দরে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা, এবং হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের শত শত সেনা নিহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর মহাসচিব অনির্দিষ্টকাল হামলা করা থেকে বসে থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন, এবং ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই পরিস্থিতি কি ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান, এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। বেন গুরিয়ন সহ ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা, আতঙ্কে ইসরায়েল। আর বিস্তারিত জানিয়ে দিব। ইরান ইসরায়েল যুদ্ধ প্রযুক্তির কেন্দ্র এবং সফটওয়্যারের ঘাঁটি হামলা করে ধ্বংস করেছে। ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে, ট্রাম্পের মন্তব্যে আলোচনা ঝড়। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পরিকল্পনা, কানাডার বিরুদ্ধে প্রতিশোধ নিলেন ট্রাম্প। ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ রুশ হামলায় নিহত 26। ইসরায়েল কূটনীতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইহুদিবাদী চক্রান্তের বিরুদ্ধে ইসলামী ঐক্যের আহ্বান ইরান এবং পাকিস্তানের। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চীন রাশিয়া আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বেন গুরিয়ন সহ ইসরায়েলের 4 গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা, আতঙ্কে ইসরায়েল। তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর সহ দখলদার ইসরায়েলি 4টি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। মোট 5টি ড্রোন এবং একটি প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই হামলা চালানো হয়। পৃথক বিবৃতিতে এই দাবি করে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী, বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এআই সারি বলেছেন, প্রথম হামলা ইসরায়েল অধিকৃত এলাকায় 2টি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় এবং তৃতীয় হামলা যথাক্রমে আশকেলন এবং নেগেভ অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করে আরো 3টি ড্রোন পাঠানো হয়। সব অভিযান সফল হয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয়, যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে ততদিন ওই হামলা অব্যাহত থাকবে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এদিকে আরেকটি বিবৃতি দিয়ে সারি জানান, ইয়েমেনের বাহিনী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে বিমানবন্দরটি বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইয়েমেনি মুখপাত্র তাদের বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর প্যালেস্টাইন 2 নামক একটি নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধ প্রযুক্তির কেন্দ্র এবং সফটওয়্যার পাওয়ার ঘাঁটি ধ্বংস করেছে। ইসরায়েলি গবেষণা প্রতিষ্ঠান ওয়াইজম্যান ইনস্টিটিউট এর প্রধান অ্যালন চেন স্বীকার করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ওই প্রতিষ্ঠানে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেছেন, পোড়া বারুদের গন্ধ এখনো বাতাসে ভাসছে। বছর পর বছর গবেষণার ফল একই রাতে ছাই হয়ে গিয়েছে। এটি কেবল একটি গবেষণাগার ছিল না, বরং ইসরায়েলি প্রযুক্তির প্রাণকেন্দ্র ছিল। ইসরায়েলের চ্যানেল 12 এর একটি ডকুমেন্টারি তিনি বলেন, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ওয়াইজম্যান ইনস্টিটিউট ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে। এখানে এখনো পোড়া বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে। ইসরায়েলি বিজ্ঞানীদের সারা জীবনের গবেষণা পুড়ে ছাই হয়ে গিয়েছে। বছর পর বছরের গবেষণা ধ্বংস হয়ে গেছে। আমাদের শোক, হতাশা এবং অশ্রু বিরাজ করছে। ধ্বংসস্তূপের পাশে ওয়াইজম্যান ইনস্টিটিউটের প্রধান অ্যালন চেনের বিমর্ষ চিত্র ইসরায়েলের বৈজ্ঞানিক এবং নিরাপত্তা ব্যবস্থা আঘাতের গভীরতা তুলে ধরে। তার উক্তি, ইরান ইসরায়েলের বৈজ্ঞানিক বাতিঘর ভেঙে দিয়েছে। আমাদের বিজ্ঞানীদের সারা জীবনের পরিশ্রম জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বছরের পর বছরের যে গবেষণাটা মুছে গিয়েছে। আমরা শোকাহত, আমরা ভেঙে পড়েছি। এটা শুধু একটি স্থানীয় বিপর্যয়ের স্বীকারোক্তি নয়, বরং ইসরায়েলি কৌশলগত নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাবের একটি স্তরের পতনের ইঙ্গিত বাহী। এদিকে ইসরায়েলি বৈজ্ঞানিক অগ্রগতির প্রতীক হিসেবে পরিচিত ওয়াইজম্যান ইনস্টিটিউট আসলে ইরানের সামরিক এবং বৈজ্ঞানিক শক্তি উৎপাদনের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। জৈব প্রযুক্তি, সাইবার গবেষণা থেকে শুরু করে ডুয়াল ইউজ প্রযুক্তি সামরিক এবং গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়। যেমন ইসরায়েলি সেনাবাহিনী সবকিছুতে ওই প্রতিষ্ঠানের উপর ভূমিকা ছিল। ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে, ট্রাম্পের মন্তব্যে আলোচনা ঝড়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দলের অনেক সমর্থক এখন ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব প্রসার করেছে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি এক ইহুদি দাতাকে দেয়া বক্তব্যে ট্রাম্প এই মন্তব্য করেছেন। ট্রাম্প বলেন, আমাদের অনেক সমর্থক ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে। ওই ইহুদি দাতার নাম প্রকাশ না করলেও জানা গিয়েছে তিনি নিয়মিতভাবে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টিকে আর্থিক সহায়তা দিতে থাকেন।
দেয়। তার বরাতে ট্রাম্পের এমন মন্তব্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশেষজ্ঞের বরাতে বলা হয়, রিপাবলিকানদের মধ্যে একটি শক্তিশালী ইসরায়েল এবং ইহুদি বিরোধী মনোভাব গড়ে উঠেছে, যা হোয়াইট হাউসের নজরে এসেছে। বিশ্লেষকরা বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান এবং অবরোধের প্রেক্ষিতে ওই বিরূপ মনোভাব তৈরি হয়েছে। গত 2 মাস ধরে ইসরায়েল গাজা উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছিল, যার ফলে সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয়। অনেক শিশু অপুষ্টির মৃত্যুর বুকে পড়ে। এমন ছবি প্রকাশ পেলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গাজার মানবিক বিপর্যয় নিয়ে ট্রাম্প সহ রিপাবলিকান দলের অনেক সদস্য প্রকাশ্যে ইসরায়েলি সমালোচনা করেছেন। ডানপন্থী রিপাবলিকান নেত্রী এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মেজর টেইলর গ্রিন গত সপ্তাহে মন্তব্য করেছেন, গাজায় গণহত্যা চলছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পরিকল্পনা, কানাডার বিরুদ্ধে প্রতিশোধ নিলেন ট্রাম্প। আগামী সেপ্টেম্বর মাসে কানাডার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার মন্তব্য প্রকাশ্যে আসার পর কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষমেশে ট্রাম্প কানাডার বিরুদ্ধে এক প্রকার প্রতিশোধ নিলেন। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প কানাডার শুল্ক বাড়িয়ে নতুন করে 35% করেছেন। হোয়াইট হাউস বলেছে, নতুন নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিরুদ্ধে শুল্ক 25% থেকে বৃদ্ধি করে 35% করেছে। এটি 1 আগস্ট থেকে কার্যকর হয়েছে। মার্ক কার্নির ঘোষণার পর ট্রাম্প গতকাল বলেছিলেন, কানাডার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করা অনেক কঠিন হবে। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য কানাডার পদক্ষেপ মার্কিন কানাডার বাণিজ্য চুক্তিকে হুমকির মুখে ফেলে দিবে। এর আগে মার্ক কার্নি বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে। কার্নি বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা এখন চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেছেন, তিনি ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এর বিষয়ে কথা ঘোষণা দিয়ে বলেছেন, কার্নির এমন ঘোষণার পর কানাডার উপরই ট্রাম্পের শুল্কের নতুন খড়গ নেমে আসলো। ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ রুশ হামলায় নিহত 26। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় অন্তত 26 জন নিহত হয়েছে। নিহতের মধ্যে 3 জন শিশু রয়েছে, যাদের একজনের বয়স মাত্র 2 বছর। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার চালানো ওই হামলায় 159 জন আহত হয়েছে, যার মধ্যে 16 জন শিশু। শুরুতে নিহতের সংখ্যা 16 জন বলে জানানো হলেও শুক্রবার ধ্বংসস্তূপের নিচ থেকে আরো 10টি মরদেহ উদ্ধার করা হয়। ওই হামলাটি ছিল কিয়েভের সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় প্রাণঘাতী। এদিকে শহরের শোক ঘোষণা করা হয়। একই দিন ভোরে দক্ষিণ পূর্ব ইউক্রেনের ঝাপরজিয়া অঞ্চলেও আরেকটি রুশ হামলায় একজন নিহত হয়। ঘটনার কয়েক ঘন্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান, তারা যেন রাশিয়ার শাসন পরিবর্তনের ঘটনার উদ্যোগ নেয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কর্মকর্তাকে ঘৃণ্য বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আসছে। তিনি রাশিয়াকে 10 থেকে 12 দিনের আলটিমেটাম দিয়েছেন, আগ্রাসন বন্ধের জন্য, নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইসরায়েল কূটনীতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। গাজার মানবিক পরিস্থিতির উপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক ক্ষোভের মধ্যে ইসরায়েল কূটনীতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াইদফুল। বৃহস্পতিবার জেরুজালেমে তিনি এসব মন্তব্য করেছেন। ওয়াইদফুল বলেছেন, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বন্ধু, অংশীদার এবং সমর্থক খুঁজে বের করতে হবে, কারণ বর্তমান পরিস্থিতিতে তারা বিপদের মধ্যে রয়েছে। তবে যদি এমন কোন দেশ থাকে তারা এটি প্রতিরোধ করতে চায়, তবে তা আমাদের দৃষ্টিতে জার্মানি। বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলে অবতরণের পর ওয়াইদফুল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্র বিবাদের সাথে বৈঠক করেছেন। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক ব্যাপক পদক্ষেপের মধ্যে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে অতিরিক্ত আলোচনার জন্য আগামীকাল পশ্চিম তীরে যাবেন। ইসরায়েলি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করার পর তিনি আরো বলেন, গাজার মানবিক পরিস্থিতি কল্পনার বাইরে। ওয়াইদফুল বলেছেন, দুর্ভিক্ষের ফলে ব্যাপক মৃত্যু এড়াতে ইসরায়েল দ্রুত এবং নিরাপদে পর্যাপ্ত মানবিক এবং চিকিৎসা সহায়তা পাঠাতে বাধ্য। ইহুদিবাদী চক্রান্তের বিরুদ্ধে ইসলামী ঐক্যের আহ্বান ইরান এবং পাকিস্তানের। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চক্রান্ত মোকাবেলায় ইসলামী দেশগুলোর মধ্যে শক্তিশালী ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব এবং তার পাকিস্তানি প্রতিপক্ষ আয়েজ সাদিক। জেনেভায় 6ষ্ঠ বিশ্ব সংবাদ স্পিকার সম্মেলনের ফাঁকে এক বৈঠকে তারা এই আহ্বান জানান। বৈঠকে কালিবাব ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ইহুদিবাদী এবং আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন এবং তেহরানের সাথে ইসলামাবাদের অব্যাহত
সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যে আগ্রাসন সংঘটিত ছিল তাতে আমাদের দেশের বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। আমেরিকার পূর্ণ সমর্থনে পরিচালিত ইসরায়েলি বিমান হামলার কথা উল্লেখ করে বলেন কালিবাব বলেন ইসলামী প্রজাতন্ত্র তাদের একটি সিদ্ধান্তমূলক এবং চূর্ণ বিচূর্ণ জবাব দিয়েছে। তিনি সতর্ক করে দিয়েছেন মার্কিন সমর্থনে উৎসাহিত ইসরায়েলি সরকার মুসলিম জাতির বিরুদ্ধে তার যুদ্ধবাজ কর্মকাণ্ড বন্ধ করবে না। তারা ইসলামী দেশগুলো বিভক্ত করতে চাইছে, আমাদের অবশ্যই তাদের বিরুদ্ধে গুরুত্ব সহকারে দাঁড়াতে হবে, আরো তিনি বলেন। চীন রাশিয়া আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে। টানা 12 দিন যুদ্ধের পরে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন থাকবে তা নিয়ে সংশয় আছে। যদিও এবারের সংঘাতে টিকে গেছে ইরান, কিন্তু দেশটিতে সামরিক শক্তি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান শক্তি ভেঙে পড়েছে। তাই ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানকে তার সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। এরই অংশ হিসেবে দেশপন্থী বন্ধু প্রথম রাশিয়া এবং চীন থেকে আধুনিক অস্ত্র কিনতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ। আর রাশিয়া চীন ইরানকে অস্ত্র দিতে রাজি। ইরান মূলত উন্নত মিসাইল বা ক্ষেপণাস্ত্র শক্তির দেশ হিসেবে পরিচিত, তবে সেই তুলনায় দেশটির বিমান প্রযুক্তি বেশ পুরনো এবং এর নৌশক্তি অত্যাধুনিক নয়। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক প্রযুক্তি না থাকায় দেশটি তার আকাশ প্রতিরক্ষা ব্যবহার করতে পারেনি। ফলে লড়াই শুরুতে ইরানের আকাশ দখল করে নেয় ইসরায়েল। এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান হামলা শনাক্ত বা কঠোরভাবে কার্যকর ঠেকাতে পারেনি। অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ে ইসরায়েলি বিমানে হামলার চেষ্টা করেননি, বরং ঘাঁটিতে থাকা অবস্থায় বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে। তবে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। তুরস্ক ভিত্তিক প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ মুরাদ আসলানের মতে সংঘাত আপাতত থামার পর ইরান এখন চেষ্টা করবে সামরিকভাবে ঘুরে দাঁড়ানোর। এক্ষেত্রে তারা বড় ভরসা হবে চীন এবং রাশিয়া। তিনি বলেন ইরানের সামনে এখন তিনটি বড় কাজ। প্রথমটি হচ্ছে ইরান রাষ্ট্রটি নানা বিভক্তির কারণে ভেতরে দুর্বল, এখন তারা বিচ্ছিন্ন সম্প্রদায় এবং গোষ্ঠীদের মধ্যে ঐক্য আনার উদ্যোগ নিবে।